এটা ভারত মেনে নিতে পারেনি। ভারত সিজোফ্রেনিক আচরণ করেছে, তাকে সন্দেহ করা উচিত। সৈয়দ তুষার, বিগত সরকার কি ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করেছে? বিগত সরকার না, সরকারের কেউ কেউ। আপনাকে ধন্যবাদ। মূলত ভারত আমাদেরকে প্রতিক্রিয়া নিয়ে আগে কথা না বলে ক্রিয়াটা নিয়ে আগে কথা বলতে হবে। ক্রিয়াটা হচ্ছে যে ভারত এখানে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল, এবং এখানে যে 3টা ভুয়া নির্বাচন আওয়ামী লীগ করতে পারলো, এটা পুরোপুরি ভারতের প্রশ্রয় এবং আশ্রয়। এবং ভারতের তারা বলেছে, তারা ওই যে 2+2 সামিট হয়েছে 2023 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন গেছেন না, এরকম একটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে ইন্ডিয়া এবং আমেরিকার একটা বৈঠক হয়েছিল, যেখানে ওটাকে 2+2 সামিট বলা হয়, যেখানে ভারত সাকসেসফুলি আমেরিকাকে বোঝাতে পেরেছিল যে বাংলাদেশ আমার সিকিউরিটি কনসার্ন, সুতরাং বাংলাদেশের ডেমোক্রেসি থাকাটা বা সুষ্ঠু নির্বাচন হওয়াটা আমার স্বার্থের বিরুদ্ধে যায়, কাজেই বাংলাদেশকে আপনার দেখতে হবে আমার চোখ দিয়ে। এবং আমাদের ডেমোক্রেসি ভন্ডুল হওয়া এবং আমাদের ইনস্টিটিউশনগুলো নষ্ট হওয়া, এর সবটার সাথেই এমনকি ওই শুরু হয়েছিল যে পিলখানা, এখন তো এই যে রিপোর্টটার মধ্যে এটা এসেছে যে কিভাবে এটার সাথে ভারত সংশ্লিষ্ট। এরও আগে 2008 সালের যে আপনার নির্বাচন, সেই নির্বাচনে আপনি খেয়াল করে দেখেন 88% ভোট কাস্ট হয়েছিল, যেটা অস্বাভাবিক। এবং প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে পরিষ্কার লিখেছেন যে তার ওই সময় কি ভূমিকা ছিল। অর্থাৎ ভারত, এই যে বাংলাদেশে যে একটা ভারত বিরোধী মনোভাব আছে, অবশ্যই আছে, এর সবটা গণতান্ত্রিক না, সবটা যৌক্তিক না, কিছু কিছু এর মধ্যে কিছু বাড়াবাড়িও আছে, কিন্তু এটা কিন্তু একটা ক্রিয়াটা নিয়ে তো আপনাকে আগে আলোচনা করতে হবে যে ভারত আমাদের সাথে যে কাজটা করেছে তারই আপনি এখানে মানে বসিয়ে রেখে ভারতের কোম্পানিকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন। ফলে আমাদের দেশের যে রিয়াকশন, এটা খুব স্বাভাবিক। এখন তাই বলে কি আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবো না, বা ভারতের সাথে কি আমরা সার্বক্ষণিক শত্রুতা করবো? না, এটা সম্ভব না। আপনাকে একটা যৌক্তিক, মর্যাদাপূর্ণ, ইনসাফের ভিত্তিতে একটা পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে, কিন্তু আমাদের এখানে সরকারগুলো সেটা করেনি। আর আওয়ামী লীগ তো পরিষ্কারভাবে তাদের এজেন্ট ছিল। এটা এখন কোনো হাইপোথিসিস কিংবা অনুমান কিংবা ষড়যন্ত্র তত্ত্ব না। ভারতের রাজনীতিতে যখন আওয়ামী লীগ ফ্যাক্টর, বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর, এই বিষয়টি আসলে ভারসাম্য কিভাবে আনবে নতুন সরকার? হ্যাঁ, সেটা এই সরকারের ব্যাপার, আমরা দেখবো। কিন্তু তার আগে যেটা বলছি যে পুরো আওয়ামী লীগকে এখন ভারত শেল্টার দিচ্ছে। যারা আমাদের দেশে একটা মানবতা বিরোধী অপরাধের দায়ে মানে অভিযুক্ত, তাদেরকে যখন আপনি ওখানে জায়গা দেবেন এবং আমাদের কাছে হস্তান্তর করবেন না, মানে বিচারিক প্রক্রিয়া কিংবা অ্যাটলিস্ট আন্তর্জাতিক আদালতের কাছে তুলে দেবেন না, তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ক্ষোভ থাকবে। এবং সেরকম বাস্তবতায় এই যে আজকেও লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ একজন বাংলাদেশি গুলি করে হত্যা করেছে, সেরকম বাস্তবতায় যখন আপনি সম্পর্ক স্বাভাবিক করতে যান, মনে হয় যেন আমরা কোথায় একটা অ্যাপোলজি করছি, যেন দোষটা আমাদের। কিন্তু দোষটা আমাদের না। 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সরকারকে এখান থেকে উৎখাত করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা ভারত মেনে নিতে পারেনি। ভারত সিজোফ্রেনিক আচরণ করেছে। আমি গণ অভ্যুত্থানের 2 মাস পরে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের গণ অভ্যুত্থানকে কিভাবে দেখা হয়েছে সেটা নিয়ে একটা মানে প্রায় 25 পাতার একটা প্রবন্ধ উপস্থাপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আমাকে দেখতে হয়েছিল যে এই কিভাবে ভারত কিভাবে এটাকে দেখে। তো আমি সেখানে দেখেছি যে খুব মানে তারা আমাদের গণ অভ্যুত্থানকে স্বীকার করে না, মানে না। হ্যাঁ, এবং তারা এটাকে একটা বিচ্যুতি হিসেবে দেখে। এবং ইভেন এই ইলেকশনটাকে আপনি তো সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছেন, তো আমরা আশা করবো যে পররাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নগুলো উত্তর খুঁজবেন। ডিপ্লোম্যাটিক কায়দাতেই খোঁজা যায়, আপনাকে শত্রুতা করতে হবে না। যেমন ভারতের মেইন স্ট্রিম পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে জিহাদিজ আর ইন পাওয়ার। ক্ষমতা এসেছে কে বাংলাদেশে? বিএনপি। তো বিএনপি কি জিহাদি? কিংবা ধরেন তালিবানাইজেশন ইন বাংলাদেশ, ডেমোক্রেসি ইন এক্সাইল, ওয়েল প্ল্যান্ড ফার্স, মানে ইলেকশনকে তারা বলছে ওয়েল প্ল্যান্ড ফার্স, ইলেকশন ফার্স, ভোটারলেস, ইলিগেল, শ্যাম ইলেকশন বাই কিলার ইউনুস। এগুলো হচ্ছে ভারতের মিডিয়ার ফ্রেমিং। তার মানে উদ্দেশ্য প্রণোদিত বয়ান। মানে এগুলো কোনো স্ট্যান্ডার্ডে সাংবাদিকতার মধ্যে পড়ে না। এটা একটা পরিষ্কারভাবে আপনি ঠিকই বলেছেন, ইন্ডিয়ান স্টাবলিশমেন্টের যে বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি, সেটারই একটা রিফ্লেকশন আপনি মিডিয়ার যে শিরোনামগুলো আমি পড়লাম তার মধ্যে দেখবেন। এরকম অবস্থায় আমরা যখন সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছি, ঘটনাটা কিন্তু উল্টো হওয়ার কথা ছিল। ভারত সম্পর্ক স্বাভাবিক করতে উদ্গ্রীব থাকবে, কারণ হচ্ছে ভারতের বাংলাদেশকে আরো বেশি প্রয়োজন। এবং আমরা আমাদের দেশের একটা অগণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পতন ঘটিয়ে কোনো অন্যায় করি নাই। ভারতের এই অতি রিয়াকশন কিংবা সিজোফ্রেনিক রিয়াকশনের কোনো কারণ নাই, কিন্তু মনে হচ্ছে যেন আমরা কোথায় একটা কি দোষ করে ফেলেছি, এখন আমরা স্বাভাবিক করতে যাচ্ছি। ব্যাপারটা এরকম না হলেই ভালো হতো। এবং খেয়াল করবেন, এই পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সাসপিসাস লোক, কিন্তু তিনি মানে তাকে সন্দেহ করা উচিত। তিনি গত সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এবং সারা দেশে মাজারে ভাঙচুর, একের পর এক হামলা হয়েছে, মব আক্রমণ হয়েছে, যেটা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়। ওই সময় নিরাপত্তা উপদেষ্টা কে?
তিনি ছিলেন, তার ভূমিকা কি ছিল নিরাপত্তা উপদেষ্টা হিসেবে? এখানে তিনি তারপর লন্ডনে নিয়ে গেলেন অন্তর্বর্তী সরকারকে, সেখানে গিয়ে একটা বোঝাপড়া হলো এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, এই সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি বললেন যে আপনার আগে ট্রফি দিয়ে এসেছেন, তারপর নির্বাচনের ডেট নিয়ে এসেছেন, মানে খেলার আগেই খেলার ট্রফি কিন্তু ওখানে দিয়ে এসেছে, এটা বলছে। ওই নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, কি কি ডিল, কি কি বোঝাপড়া, কি কি সমঝোতার ভিত্তিতে হয়েছে আমরা কিন্তু জানি না। তিনি এবার ইন্ডিয়া সফরে গিয়ে প্রথমেই দেখা করেছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। আপনার মনে হবে যে হ্যাঁ, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা তো করতেই পারে, করতে অবশ্যই পারে, কিন্তু এটা একান্ত বৈঠক ছিল। এবং তারপরে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি একটা একান্ত বৈঠক করেছেন। আগামীকালকে কিন্তু মরিশাসে একটা সম্মেলন আছে, মানে অনেক গুঞ্জন আছে যে এই মরিশাসের সম্মেলনের আগে বাংলাদেশের পলিসিটা কি হবে সেটার ব্যাপারে ব্রিফিং নিতেই তিনি গেছেন, এরকম গুঞ্জন আছে, আমি সত্য মিথ্যা জানি না। ফলে এখান থেকে সম্পর্ক স্বাভাবিক করার তাড়নাটা আমরা অবশ্যই সম্পর্ক স্বাভাবিক করতে চাই, অবশ্যই আমরা মর্যাদার ভিত্তিতে করতে চাই, কিন্তু ভারতকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করতে হবে। এটা হচ্ছে প্রথম এবং একেবারে বেসিক শর্ত। এটা ছাড়া কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না। আমাদের অভ্যন্তরীণ সিকিউরিটির মধ্যে, আমাদের গণতন্ত্রের মধ্যে, আমাদের অর্থনীতির মধ্যে আপনি হস্তক্ষেপ করতে থাকবেন, রাষ্ট্র হিসেবে আমাদের বিকাশকে আপনি বাধাগ্রস্ত করবেন, কিভাবে আমরা সম্পর্ক স্বাভাবিক করব? সম্পর্ক স্বাভাবিক হবে না। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশে, তারা জোর করে চাইলেও সম্পর্ক স্বাভাবিক হবে না। যদি ভারতকে আগে জেস্টার দেখাতে হবে। দেখেন, ছোট্ট একটা দেশ নেপাল, সেই ছোট্ট, আমরা না হয় ধরেন আমাদের দেশের জনগণ না হয় ভারত মনে করে আমরা জিহাদি, আমাদের দেশে অনেক প্রগতিশীল এরকম মনে করে, হয়তো মৌলবাদী, কট্টর, ডানপন্থী, আমরা না হয় খারাপ। নেপালের সাথে ভারতের সমস্যা কেন? নেপাল তো হিন্দু অধ্যুষিত অঞ্চল। একজনকে গুলি করে মেরেছে নেপালে এমন প্রতিক্রিয়া দেখেছে যে ভারত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। নেপাল হচ্ছে সেই দেশ। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক খারাপ হলো কেন? দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে কেন? এটা ভারতের ভেতরেই কথা আছে যে ভারতের কূটনৈতিক মানে সীমাবদ্ধতা, তাদের কূটনৈতিক ব্যর্থতা, তাদের কূটনৈতিক সমালোচনা। সমস্যাটা আমাদের না, ভারতের যে দাদাগিরি এবং তাদের যে চাণক্য নীতি, এই চাণক্য নীতির কারণেই দক্ষিণ এশিয়ার কোনো দেশের মানুষ, আপনি হয়তো একটা সরকারকে আপনার পক্ষে রাখতে পারবেন, কারণ এখানে অর্থনীতি সহ নানা বিষয় জড়িত আছে। আমরা যেহেতু গরিব দেশ, আমরা নানাভাবে ডিপেন্ডেন্ট, কিন্তু এই দেশের জনগণের মন তো আপনি জয় করতে পারবেন না যদি আপনি এই আমাদের দেশের ভেতরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ না করেন। কিন্তু যদি আপনি হস্তক্ষেপ করা বন্ধ করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য মানে উদ্গ্রীব হয়ে বসে আছে, কিন্তু ভারতকে কিন্তু আমরা সেটা দেখি নাই। ভারত সবসময় এখানে এক ঝুড়িতে ডিম রাখার চেষ্টা করেছে। এখন আমি একটা কথা, লাস্ট কথাটা বলি, যে বিএনপির, এটা মনে রাখতে হবে যে বিএনপির, ভারতের কিন্তু মুখে বিএনপি, অন্তরে কিন্তু আওয়ামী লীগ এখনো। ফলে সেই দিক থেকে বিএনপি যদি মনে করে যে ভারতকে তোয়াজ করে তারা আসলে পার পাবে, তারা আসলে পার পাবে না, কারণ তারা ওই যে বিএনপিকে এখনো জিহাদি মনে করে। এবং ওই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে এইবারের গণঅভ্যুত্থান আগ পর্যন্ত বিএনপির স্ট্যাটাস ভারতের কাছে মৌলবাদী, জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক এবং ওই জিহাদিই ছিল।